আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছে আমি জেফরি খান, এবং সাথে বলতে চাই ভৌতিক দুনিয়ার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক দিন পর ভৌতিক দুনিয়ার 210তম এপিসোড নিয়ে কিন্তু আমারও প্রায় এক সপ্তাহের একটা বিশাল বড় বিরতির পর ফিরে এলাম ভৌতিক দুনিয়ার নতুন একটা এপিসোড নিয়ে। এবং আমি আশাবাদী যে আপনাদের সবার কাছে আজকের এই ঘটনাটি মারাত্মক রকম সুন্দর লাগবে, এবং সুন্দর না লাগার কিছুই নেই, বিকজ আজকের স্টোরি ইজ কাইন্ড অফ সুপার অ্যামেজিং কিছু হতে চলেছে। আজকে কিন্তু প্রায় 7 থেকে 8 দিন পর আমি ফিরে এলাম, এবং শুধু ফিরে এলাম না, সাথে করে কিন্তু নিয়ে এসেছি অনেক অসাধারণ একটা ঘটনা। এক্স্যাক্টলি তাই, আজকে কিন্তু নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝে গেছেন আজকে কালো জাদুর একটা ঘটনা আছে, এবং ঘটনাটি একটু বেশি জোস। এবং আমি বিলিভ করি যে শুধু বেশি জোস না, এরকম স্টোরি আপনারা আগে কখনো শোনেননি। এতটা ইন্টারেস্টিং কিছু হতে চলেছে আপনাদের স্টোরিতে। সো প্রথমে যদি বলি তাহলে বলতে হবে যে আমরা প্রথমেই কিন্তু আজকে শুনবো নাহিদ সরকার ভাইয়ের পাঠানো কাঙ্ক্ষিত ব্ল্যাক ম্যাজিকের স্টোরি। এবং স্টোরিটা একটু বেশি জোস, বেশি ডার্ক এবং অসাধারণ, এক কথায় জাস্ট মাথা নষ্ট করা একটা স্টোরি। এবং বেসিক্যালি আমি নিজেই শকড হয়ে গেছি যখন স্টোরিটা শেষ করলাম। এবং এরপরে কিন্তু আপনাদের সবার পছন্দের মানুষ, এবং একই সাথে বলতে হবে যে সবার প্রিয় মানুষ ফিরোজ ভাইয়ের কিন্তু একটা স্টোরি আছে। এবং ফিরোজ ভাইয়ের কিন্তু একটা স্টোরি না, 3টা আছে স্টোরি, এবং 3 রকমের ঘটনা। এবং আমি আশা করছি আপনাদের সবার কাছে 3টা স্টোরি খুবই বেশি ভালো লাগবে, এবং ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সর্বশেষে আমাদের নতুন একজন লিসনার্স ঘটনা পাঠিয়েছেন, আমাদের মেহেদী হাসান নাদিম ভাই তার মাছ শিকারের একটা ঘটনা শেয়ার করেছেন। মাছ শিকারের ভয়াবহ রকমের ঘটনা শেয়ার করেছেন, এবং আমি আশাবাদী যে আপনাদের কাছে আগেও যেমন ভয়ঙ্কর লেগেছে, এবারও সেম রকমের ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে স্টোরি, এবং আপনাদের কাছে ভালো লাগবে, ডেফিনেটলি কষ্ট সার্থক হয়ে যাবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, চলে যাচ্ছে আজকের স্টোরিতে। আশা করছি আজকের স্টোরি সবসময়ের মতো অনেক বেশি ভয় পাইয়ে দিবে, এবং ডেফিনেটলি আপনাদেরকে নতুন এক দিগন্তে নিয়ে যাবে। সো দেরি করবো না, চলে যাচ্ছি ভৌতিক দুনিয়ার আজকের এপিসোডে। যাওয়ার আগে ছোট করে বলবো, আপনারা যদি চান যে ভৌতিক দুনিয়ার স্টোরি পাঠাবেন, দেন পোস্ট ওয়েলকাম ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর 2টি ওয়ে আছে, একটা হচ্ছে ইমেল, আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে ভৌতিক dunia@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করতে পারেন, BHOUTIKDUNI@gmail.com। ঠিক এখানে ঘটনা সেন্ড করতে পারেন, অথবা আপনার চাইলে এই ঘটনাটি অবশ্যই পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। অবশ্যই প্রথমে লিখে দিবেন যে ঘটনাটি আপনি লিখে পাঠাচ্ছেন আমাদের মেইন ইমেলে, বা আমাদের ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠাচ্ছেন। জাস্ট উপরে লিখলেই হবে যে ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। দিস ইজ ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই। চলে যাচ্ছি আমরা সরাসরি আজকের এপিসোডে, এবং আশা করছি আজকের এপিসোড আপনাদের কাছে ভয়ঙ্কর রকম শুধু লাগবে। চলে যাই সরাসরি ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি এবং আপনার ভৌতিক দুনিয়ার সকলেই অনেক বেশি ভালো আছেন, এবং আমিও ভীষণ ভালো আছি। আপনাদের দোয়ায় আজ আবারও ফিরে এলাম ভৌতিক দুনিয়ায় একটি নতুন ঘটনা নিয়ে। ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক, এবং খুব ভয়াবহ ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন জেফরি ভাই। আরেকটা কথা বলে নিই, আমি এইবার এই নিয়ে ঘটনা 11তম ঘটনা ভৌতিক দুনিয়ায় পাঠাচ্ছি। আমার নাম নাহিদ সরকার। আজকের ঘটনাটা আমার সব থেকে বেশি ভয়াবহ ঘটনা বলতে পারেন, বা আমার পাঠানো সব থেকে বেশি পছন্দের এবং ভয়ঙ্কর পছন্দের ঘটনা। ঘটনাটি কালেক্ট করা হয়েছে আমার খালাতো ভাইয়ের কাছ থেকে। আমার খালাতো ভাই যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। বলছেন আমার খালাতো ভাই, ঘটনাটি আমার ভাই জিহাদের সাথে ঘটেছিল। আমার চাচাতো ভাই মাদ্রাসায় পড়ালেখা করত, এবং খুব শান্ত ও ভদ্র প্রকৃতির মানুষ ছিলেন। ও হ্যাঁ নাহিদ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার চাচা কিন্তু অনেক সুন্দর, দেখছিস তো? আবার চাচা
আমার চাচাকে কিন্তু প্রেম করে বিয়ে করেছে, এটা তো জানিস। আর কিভাবে প্রেম হয়েছে আর কিভাবে বা বিয়ে করেছে এই ঘটনাটা বুঝতে পারবি একটু পরে, বুঝলি? তো আমার চাচির যখন 7 মাসের গর্ভবতী বা তখন কি কারণে জানি 7 মাসই জিহাদ হয়ে যায়। তবে নাহিদ, এই কথাটা একটু মনে রাখিস, কিন্তু বুঝতে সুবিধা হবে। তো চল ঘটনায় ফিরে যাই। জিহাদের মাদ্রাসা থেকে কল আসলো, জিহাদ নাকি একা একা মাদ্রাসা থেকে হাঁটাহাঁটি করছে। জিহাদের এত শক্তি যে 6 থেকে 7 জন নাকি ওকে ধরে রাখতে পারে না, এতটা বিভৎস অবস্থা। খাবার খায় না, হঠাৎ অজ্ঞান হয়ে যায়। এবং মাদ্রাসায় হুজুররা অনেক ঝাড়ফুঁক করেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো এই কথা শোনার পর আমার চাচি জিহাদকে বাসায় নিয়ে আসার পর ঘটনা ঘটতে থাকে আরো ভয়ঙ্কর ভাবে। জিহাদ আসার পরে বাড়ির বাইরে যেতেও পারে না, এবং ঘরে থাকলেও নাকি অজ্ঞান হয়ে যেত। আবার খাবার খেতে গেলে দেখা যেত আরবি লেখা। যদি রুটি খেতে যেত, রুটির উপরে স্পষ্ট ভাবে আরবি লেখা উঠে যেত। এক অলৌকিক ঘটনা ঘটা শুরু করলো। তো এরপর আমার চাচা একটা কবিরাজকে নিয়ে আসে। কবিরাজ বাড়িতে পা দিতে বলল, আমাকে মাফ করেন, আমি পারবো না, আপনার ছেলেরে চিকিৎসা করাতে পারবো না আমি। অন্য দিকে চলে যান, অন্য কোনো বড় কবিরাজ ধরেন, এটা আমার দ্বারা সম্ভব না। এই বলে সে চলে যেত। চাচাকে দেখলাম কপালে হাত দিয়ে বসে আছে, ভীষণ চিন্তিত। চাচাকে বললাম, চাচা ভালো কবিরাজ জানেন না, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। এই বলে আমি জিহাদের রুমে চলে গেলাম। রুমে যেতেই এত ঠান্ডা আর অনেক ভারী মনে হচ্ছিল একেবারে রুমটা। তো যাই হোক, দেখলাম 7 জন মানুষ, সবই পরিবারের। আর চাচি জিহাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি লক্ষ্য করলাম যে জিহাদকে কি জানি চুল ধরে টানছে, আর চাচি ওগো মা বলে রীতিমতো জিহাদের মাথা থেকে হাতটা সরিয়ে নেয়। চাচিকে বললাম, কি হয়েছে চাচি? চাচি তখন বলল, আমার কাছে মনে হইল আমি জ্বলন্ত আগুনের ভেতরে হাত দিয়েছি, এত গরম লাগতেছিল। এই কথাটি বলে চাচি হাত দেখছিল। আমি দেখলাম জিহাদের কপালে আরবি লেখা ভেসে উঠেছে, আর জিহাদ শোয়া থেকে উঠে আবারও অজ্ঞান হয়ে পড়ে যায়। আমি চাচাকে ডাক দিলাম। চাচা এসে বলে উঠল, তোমরা কোরআন শরীফ পড়তে থাকো, দেখি আমি কবিরাজ পাই কিনা। এই বলে আমার চাচা আব্বুকে নিয়ে চলে যায় কবিরাজ খুঁজতে। 4 থেকে 5 ঘন্টা পর একজন ইমামকে নিয়ে আসে। সে এসে বাড়ি বন্ধ করে দিয়ে চলে যায়, আর একটা তাবিজ দিয়ে চলে যায়। সেই ইমাম যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম সাদা শার্টটা রীতিমতো রক্তে ভিজে গেছে। শার্ট খুলে দেখতে পেলাম সেখানে আরবিতে লেখা ছিল এমন, যদি এমন লোক আনিস তাহলে আমি আরো বেশি কষ্ট দিব, মানে এক প্রকার থ্রেট। তো যাই হোক, আমি চাচিকে দেখে বললাম, চাচি সবাই মিলে জিহাদের পাশে বসো এবং বসে কোরআন তেলাওয়াত করতে থাকো, ঠিক আছে? নাহলে কিন্তু সমস্যা হতে পারে, ভালো করে কোরআন তেলাওয়াত করো। এরপর চাচি কোরআন শরীফ পড়তে থাকে। চাচা আর আমার আব্বু একজনের ঠিকানা মতো চলে গেলেন এবং এক হুজুরের কাছে গেলেন, যে ছিলেন একজন বিহারি। সেই হুজুরটা এসে একটা আয়না নিল আর কিছু দোয়া পড়ে সাদা সাদা কি যেন আয়নাতে দিয়ে দিল, আর বলল, তোর ছেলেকে তো বান মেরেছে, তোর ছেলে চিকিৎসা করার মতো ক্ষমতা আমার নাই। এই বলে সেও চলে যায়। নাহিদ, জানিস একে একে সব কবিরাজ বা হুজুর সব চলে যায়, এবং মনে মনে ভাবলাম, তার মানে কি আমার চাচাতো ভাই এইভাবে মারা যাবে? আমার চোখ থেকে এক ফোঁটা যেন পানি একেবারে গলগল করে পড়ছিল। চাচা আমাকে তখন চোখ ভেজা অবস্থা দেখে ফেলেছে। চাচা বলল, চিন্তা করিস না, আল্লাহ হয়তোবা ঠিক রাস্তা দেখিয়ে দেবে, বুঝতে পারলি, চিন্তা করিস না। এই বলে আমার চাচা কবিরাজকে খুঁজতে বের হয়ে যায়। আর এইদিকে আমার চাচাতো ভাই জিহাদের অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। যেমন একটা মোরগকে জবাই করলে যেমন ছটফট করে না, ঠিক সেরকম ছটফট করছিল। খুবই বিভৎস অবস্থা হয়ে গেল। রাত হলে যেন মনে হয় অনেক মানুষ আসলে যেমন পরিবেশটা ভারী হয়ে যায়, ঠিক তেমন রুমে মনে হয় এত ঠান্ডা, শরীর কাঁপুনি ধরার মতো অবস্থা। মাঝে মাঝে জিহাদের পেটের উপর দিয়ে চোখ উল্টে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এসব দেখে আমি আর নিতে পারছিলাম না। চাচিকে বললাম, চাচি তুমি উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে থাকো। কিছুক্ষণ পর দেখলাম জিহাদ শান্ত হলো, আর আমি চাচিকে বললাম, চাচি আমাকে তো বাসায় ফিরতে হবে, যদি বেশি সমস্যা হয় আমাকে ফোন দেন। এই বলে আমি চলে আসলাম। তো তখন আমার আর চিন্তায় ঘুম এলো না।
কোন রকম রাতটা কাটিয়ে ফজর নামাজ শেষ করে চলে গেলাম জিহাদের কাছে। দেখলাম চাচি জিহাদের পাশে বসে আছে। আমি চাচিকে বললাম, চাচি কাল তো ফোন দিলেন না, তার মানে কি কিছু হয়নি তাই না? হ্যাঁ। চাচি তখন বলল, তুই যাওয়ার পর আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ কে জানি মোটা কণ্ঠে আমাকে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়া তারা জিজ্ঞেস করলাম, কে আপনি? তখন সে উত্তর দিল, আমি আমি একজন জিন। বেশি কথা বলার সময় নেই আমার, আমি যা বলি তাই শোনো। তোর ছেলেকে দেখে আমার অনেক কষ্ট হয়, কিন্তু আমি এতজনের সাথে পারছি না। তুই জানিস এসব কিছুর জন্য দায়ী কে? তোর স্বামী এসব জন্য দায়ী, তুই ভালো করে জানিস। তোর ছেলে অত্যন্ত ভালো আর নামাজি, যে জন্য আমি তোর ছেলেকে বাঁচানোর চেষ্টা করে যাব। তখন আমি বললাম, আমি কি করবো বলেন? কিন্তু কোনো উত্তর এলো না, মনে হয় চলে গেছিল। তো যাই হোক, এরপর আমার চাচা অনেক কবিরাজ আনে, হুজুর আনে এবং খ্রিস্টান ফাদার আনে, অনেক কিছু করে, তান্ত্রিক আনে, অনেক কেরামত দেখিয়ে দেয়, কিন্তু সবাই কেরামতে দেখিয়ে চলে যায়। এভাবে চলছিল জিহাদের উপরে জিনের অত্যাচার। একদিন একটা কবিরাজ আনে, যার বাড়ি ছিল সিলেটে। সে এসে একটা কাঁচের গ্লাসে পানি নেয়। সে পানিতে জিহাদ একটা বুড়ো আঙ্গুল সেই গ্লাসে রাখতে দেখলাম রক্তের মতো লাল হয়ে গেল সেই গ্লাসটা। তখন সে কবিরাজ আল্লাহ বলে কেঁপে উঠলো আর বলল, আমি পারবো না, কিন্তু আমার ওস্তাদ হয়তো পারতে পারে। আমি কাল আমার ওস্তাদরে নিয়ে আসবো, কেমন? ভয় পাব না, দেখি কি করা যায়। এই বলে সে কবিরাজ চলে যায়। তো তার পরের দিন সে কবিরাজ তার ওস্তাদকে নিয়ে আসে, 400 লোক সহকারে আসে। এসে বলল, সবাই ঘরে চলে যাও, আর দরজা জানালা সব বন্ধ করে দিবে। বাইরে যাই হোক না কেন, আমার আওয়াজ না ছাড়া পর্যন্ত কেউ বেরোবে না, কেমন? এরপর আমরা সবাই দরজা জানালা বন্ধ করে দিলাম। বাইরে দেখে মনে হচ্ছিল তুফান হচ্ছে, বাতাসে যেন শোষর শব্দ আসছে। 20 থেকে 30 মিনিট পর সে কবিরাজ উস্তাদ বলে উঠল, বাইর হয়ে দেখলাম যে উস্তাদ কবিরাজ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর লক্ষ্য করলাম মুখ থেকে রীতিমতো রক্ত বেরিয়ে আসছে। বাকি 4 জনের অবস্থা খুবই বাজে। সবাই মিলে রীতিমতো ধরাধরি করে জ্ঞান ফিরালাম। জ্ঞান ফিরে পেয়ে সে বলল, রোগী কোথায় এখন? ওকে এখানে আনো, যাও। তো জিহাদকে আনার পর জিহাদকে বলল, আমি জানি বাবা, তুমি অনেক কিছু দেখছো, দেখতে দেখতে হয়তো তোমার ভয়টা নাই হয়ে গেছে। এখন যা দেখবে সব বলতে থাকবে, কেমন? জিহাদকে তখন দেখলাম সে মাথা নেড়ে হ্যাঁ বলল। তো সেই কবিরাজ কিছু দোয়া পরে ফু দিয়ে দিল, আর জিহাদকে তার কিনি আঙ্কুটা ধরে বলল, এখন চোখটা বন্ধ করো বাবা, যা দেখতে পাবে সব বলতে থাকো, কেমন? পরে জিহাদের চোখ বন্ধ করা হয়। একটু পর দেখলাম জিহাদ কেঁপে কেঁপে উঠছে, সবার সামনে কেঁপে উঠলো। কবিরাজ তখন বলল, তুমি কিছু দেখছো বাবা? জিহাদ তখন বলল, হ্যাঁ, অনেকগুলো জানোয়ার, কিন্তু কিসের মতো দেখতে বোঝা যাচ্ছে না, অনেক বেশি লোমশ, আর দুটো সাদা কাফনের কাপড় পরে আছে, আর এত কালো, কুচকুচে কালো, বিভৎস কালো। তখন কবিরাজ বলল, কতগুলো জিহাদ বলো তো, কতগুলো আছে? জিহাদ তখন 1, 2, 3, 4 এভাবে করে গুনতে শুরু করলো। গুনতে গুনতে একটা সময় 1000-এ এগিয়ে থামলো। কবিরাজ তখন বলল, আর কি দেখা যাচ্ছে? জিহাদ তখন বলল, না, আর কিছুই দেখা যাচ্ছে না। কবিরাজ তখন বলতে লাগলো, ওর সাথে 1000টা জিন আছে, 1000। আমি দেখতে পাচ্ছি কিছু বান মারা জিন আছে, আর বাকিগুলো তো এই পরিবারের জিন। তোমাদের বংশে কেউ কবিরাজ ছিল নাকি? হ্যাঁ, সত্যি করে বলো। আমার বাবা বলতে লাগলো, হ্যাঁ, আমার বাবার মুখে শুনেছি অনেকগুলো জিন নাকি আছে তার সাথে, যারা প্রত্যেকে ভালো জিন, কিন্তু একদিন বাড়ি আগুন লেগে যায়, আমরা কেউ বাড়িতে ছিলাম না, এসে দেখি অবস্থা। পরে শুনতে পেলাম বাবা নাকি এই ঘরেই ছিল, আগুন নিভিয়ে তার লাশ আর খুঁজে পায়নি। কবিরাজ তখন বলতে লাগলো, তাহলে এই জিনগুলো তোমাদের ক্ষতি কেন চাচ্ছে? সাথে তো বান মারা জিন আছে, আর 2টা ভালো জিন আছে, ঘটনা কি? আচ্ছা, দেখছি কিছু করা যায় কিনা।
এই বলে সে ওস্তাদ কবিরাজ ধ্যানে বসলো। ধ্যান শেষ করে বাড়ির চারপাশে 4টি বাটি খুঁড়ে 158টি তাবিজ খুঁজে পায়। অসংখ্য লাল লাল সুতা বের হয়ে আসে, আর আমি তখন সেগুলো ছবি তুলে রাখি। এরপর জিহাদকে একটা তাবিজ হাতে রেখে বেঁধে দিয়ে চলে যায় আর বলে যায়, আমি কাল আবার আসবো। এই বলে সে ওস্তাদ কবিরাজ চলে যায়। তো কথা মতো সে কবিরাজ এসে চিৎকার করে বলল, তোরা এই বাড়ি থেকে চলে যাবি, না হলে কিন্তু আমার হাতে যতগুলো আছে সব মরবি। এই বলে সে আবারও ধ্যানে বসে পড়লো এবং আমরা সবাই রীতিমতো ঘরে ভেতরে চলে গেলাম। কিন্তু আমি হালকা একটা জানালা ফাঁক করে দেখছিলাম কবিরাজ দোয়া পড়ছে আর চারপাশে যেন বাতাস বয়ে যাচ্ছে। একটু পরেই দেখতে পেলাম সে কবিরাজকে হাওয়ায় ভাসিয়ে দূরে ফেলে দিল কিছু একটা। এটা দেখে আমি জানালার ফাঁক দিয়ে চোখ সরিয়ে নেই। তো কিছুক্ষণ পরে বাহিরে বের হয়ে পর দেখলাম ওস্তাদ কবিরাজ অজ্ঞান হয়ে পড়ে আছে এবং কিছু জায়গায় কেটে গেছে, সাথে নাক মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে। তো জ্ঞান ফিরে পাওয়ার পর ওস্তাদ কবিরাজ বলল, আমি পারলাম না ওর সাথে। জানি না এখন ওরা আমাকে কি ক্ষতি করতে চাইবে। আমাকে মাফ করেন, আমি পারবো না, আমি পারতাম না। এই বলে সে ওস্তাদ কবিরাজও চলে গেলেন। তো আমরা ভাবলাম শেষ ভরসাটাও চলে গেল। তো পরের দিন চাচি বললো যে তার সাথে নাকি জিন আছে, তার সাথে নাকি কথা হয়েছে সে জিনের, এবং জিন নাকি সেই জিনটার সাথে কথা বলতে পারে কিন্তু দেখতে পারে না। তো সেই জিনটা বলল, আমার এই ঠিকানা মতো যাবি এবং দেখবি সেই জঙ্গলে একটা বাড়ি আছে, একজন সাদা পাকা দাঁড়িয়ে একটা কবিরাজ, তাকে নিয়ে আসবি, এভাবে করে বলেছিলেন। এবং পার্সোনাল সমস্যা থাকার কারণে সে কবিরাজ ঠিকানা গোপন করলাম এখানে। তো চাচা আর পরিবারের কিছু লোকজন মিলে সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিল। আর জিহাদকে খাওয়ানোর সময় প্লেটে আরবি লেখা উঠে যায়। লেখাটা এমন ছিল, আর তাকে আনিস আন, আমরাও দেখতে চাই। এরপর জিহাদকে খাওয়ালে বমি করে সমস্ত কিছু ফেলে দিত, শুধু পানির উপরে বেঁচে আছে বেচারা জিহাদ। তো পরের দিন শুনতে পেলাম ওস্তাদ কবিরাজ নাকি অস্বাভাবিক রকম ভাবে মারা গেছে। এরপর সে জিনের ঠিকানা মতো সেই কবিরাজটাকে আনা হলো এবং বাড়িতে এসে আমার চাচার উপরে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, তুই কি মানুষ? তুই যা করেছিস এটা কোনো মানুষ করতে পারে না রে ভাবি, যেটা ভাবি তুই অনেক বড় ভাবি। এই বলে আমার চাচাকে কবিরাজ আলাদা করে একটা জায়গায় নিয়ে কথা বলতে লাগলো। পরিবারের সবাই যেন হতভম্ব হয়ে গেল যে জিহাদের বাবা কি এমন করলো। সবার মনে যেন এক আতঙ্ক বিরাজ করছিল, সবার মনে এক প্রশ্ন বিরাজ করছিল যে কি হয়েছে। তো আমার চাচা আর সেই কবিরাজ আসতে আমার চাচি তখন জিজ্ঞেস করলো, আমার স্বামী কি করছে যার জন্য আমার স্বামী দায়ী? হ্যাঁ, কবিরাজ তখন বলল, আগে এই সমস্যা থেকে তোর ছেলেরা রক্ষা করেনি, তারপর বলবো না সব। কবিরাজের এই কথা বলতে দেখলাম চাচা মাথা নিচু করে চোখের পানি ফেলছে। তারপর সে কবিরাজ চাচাকে বলতে লাগলো, তুই যেখানে পাড়ি দিয়েছিস এখানে তোর বাবার ঘর ছিল তাই না? হ্যাঁ। উত্তরে চাচা বলল, হ্যাঁ এখানে তো ছিল। কবিরাজ তখন বলল, তোর ঘর এটা ভেঙে ফেলবি, ঠিক আছে? এই ঘরটা ভেঙে ফেলবি, এরপর একটা নিশি রাতে যাবি, সেখানে যেখানে তোর বাবা মারা গেছে সেইখানে মাটির নিচে একটা কাফনের কাপড় আছে, সেটা তুলবি। আর কোথায় আছে সেটা চিহ্নিত করার জন্য আমি দুটা জিন দিব, সাথে করে তোকে রক্ষা করার জন্য। এরপরেও আমি বলতে পারতেছি না তুই বেঁচে ফিরতে পারবি কিনা বা মরে যাবি কিনা, আমি জানি না। তুই যদি সেই কাফনের কাপড় মাটি থেকে তুলে আনতে পারিস তাহলে তোর ছেলে বাঁচবে। এই কথা শুনে আমার চাচা রাজি হয়ে যায়। দেখলাম আমার চাচা জিহাদকে কপালে চুমু খেয়ে রুম থেকে চলে গেল। আর আমার চাচা সে বাড়িটা ভেঙে ফেললো। তো একদিন আমার চাচা রাতে চলে যায় সেই কাফনের কাপড় মাটি থেকে তুলে আনতে। তো সকাল হতে আমরা যেটা দেখলাম সেটা কেউ দেখতে চাইবে না, বা সেটা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। দেখলাম আমার চাচার লাশ, আর লাশটা কে যেন খুবলে খুবলে খেয়েছে। পেটের ভেতর থেকে নারী পুরুষ সবকিছু যেন বের হয়ে আসে। এক বিভৎস মৃত্যু, ভয়াবহ মৃত্যু। চাচার লাশটাকে দেখতে পারবে না কেউ, কোন সুস্থ মানুষ এরকম বিভৎস লাশ দেখতেই চাইবে না। এরপর পুলিশ আসে, সবাইকে জিজ্ঞাসাবাদ করার পর লাশ নিয়ে চলে যায় পোস্টমর্টেম করার জন্য। তো পোস্টমর্টেমের জন্য পরিবার থেকে একজনকে যেতে বলা হলো। সবাই জিহাদকে নিয়ে চিন্তিত এবং
ব্যস্ত থাকার কারণে আমি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এরপর চাচাকে লাশ কাটা ঘরে নিয়ে যাওয়া হলো আর আমাকে বলা হলো বাইরে থাকতে, কাজ শেষ হলে আমাকে ডাকতে। ভিতরে একটা ডাক্তার আর সাথে দুজন লোক যায়, আর বাইরে আমি একাই ছিলাম। তখন আমি যেখানে ছিলাম সেখানে শুধুমাত্র আমি ছিলাম। দ্যাটস ওয়াই শুধুমাত্র আমার একটু ভয় লাগা শুরু করলো। আমিও তো মানুষ, চাচার এমন লাশ আর পরিবারের কিছু তো হচ্ছে। হঠাৎ করে মোটা কণ্ঠে কে জানি বলল, সোহেল, এখান থেকে চলে যা, সোজা বাড়িতে চলে যা, না হলে তোর ক্ষতি হবে। এখনো তোর চাচার পাশে শত শত জিন করে বেড়াচ্ছে, এখনই চলে যা, চলে যা। এই কথা শুনে আর অন্য কিছু চিন্তা না করে আমি ডাক্তার আর পুলিশকে ডাকতে লাগলাম। বললাম, আমি এখানে একা থাকতে পারবো না, আমাকে ক্ষমা করে দিন, আমাকে জোর করবেন না, আমার অনেক ভয় লাগছে। তারা আমাকে ঘামতে দেখে আর বাধা দিল না। আমি সোজা জিহাদের কাছে চলে আসলাম। দেখলাম চাচি একদম যেন পাথর হয়ে গেছে। হবেই বা না কেন, চাচার এমন মৃত্যু আর জিহাদের অবস্থা, ছাতা অবস্থা, কিভাবে সুস্থ থাকতে পারে মানুষটা? আর ভয় গ্রামের কোনো মানুষ আসতো না এই বাসায়। এরপর সে কবিরাজ আসে আর বলল, ও মৃত্যুর আগে মাটির ভেতর থেকে কাফনের কাপড়টা তুলতে পেরেছিল। আর শহীদের কিভাবে মৃত্যু হয়েছিল জানিস? জানতে চাস তোরা? সত্যি করে বল। ও হ্যাঁ, বলাই হয়নি। শহীদ ছিল জিহাদের বাবা, মানে আমার চাচা, এবং চাচার নাম ছিল শহীদ। তো যাই হোক, তা আমি বললাম কিভাবে? তো কবিরাজ তখন বলা শুরু করলো, 998টা জিন এসে ওদের যত রাগ আছে সেই দিন শহীদের উপরে শেষ করেছে। কিছু কিছু জিন এমন রেগেছিল যে শরীর খুবলে খুবলে খেয়েছে ওর, বুঝতে পেরেছে? তখন চাচি বলল, আর বললেন না, দয়া করে আর বললেন না, আল্লাহ দোহাই লাগে, আমার শেষ ভরসা, আমার সন্তানকে সুস্থ করে তুলুন। এরপর সে কবিরাজ সে কাফনের কাপড় সাথে করে সারা রাত রীতিমতো দোয়া পড়তে থাকে। ফজরের আজানের একটু আগে সে কাফনের কাপড়টা পুড়িয়ে ফেলে। পুরানোর সময় মনে হচ্ছিল শত শত মানুষের চিৎকার, চারিদিকে যেন লন্ড ভন্ড হয়ে যাচ্ছে চারিদিকটা। ফজরের আজান দিতে সবকিছুই যেন নিমিষেই ঠান্ডা হয়ে যায়। এরপর সে কাফনের কাপড় দিয়ে একটা তাবিজ দিয়ে দেয় আর বলে যায় যে আজ থেকে সব জিন এই তাবিজে বন্দী। এবং সে কবিরাজ আরো বলে, ওদের একটা সতর্ক করে দিয়ে যাচ্ছি, রোগী আছে তার ইচ্ছার বিরুদ্ধে দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু ওরা আবার ফিরে আসতে পারে। রোগী যা চায় তাই করতে হবে, ওর ইচ্ছার বিরুদ্ধে যাওয়া যাবে না। এই বলে সে কবিরাজ চলে যায় আর জিহাদ আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? হ্যাঁ, এখনো বাকি আছে। তো যাই হোক, এভাবে প্রায় 5 থেকে 6টা বছর কেটে গিয়েছিল। জিহাদও বেশ ভালোই হয়ে যায়। পরে চাচির কাছ থেকে শুনতে পেলাম যে জিহাদ নাকি একটা বেশ সাথে রিলেশনে গিয়েছে। এই জন্য চাচি আমাকে বলল, সোহেল দেখেছিস, জিহাদকে একটু বোঝায় পুলিশ বাবা, জিহাদ কোনো মেয়ের সাথে প্রেম করতেছে নাকি, একটু বিয়ে করবে নাকি এরকম বলতেছে। কিন্তু মেয়েটার পরিবার তো অত্যন্ত গরিব, জিহাদের তো বাবাও নেই। যদি এমন মেয়েকে বিয়ে করে তাহলে ওর ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না। তো একটু ভালো করে বুঝিয়ে বলিস বাবা। তো এই কথা শোনার পর আমি বললাম, কি বলো চাচি, জিয়াদ তো আমাকে কখনো বলেনি। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, দেখি, চিন্তা করো না তুমি। তো এরপর বিকালে জিহাদের কাছে চলে যাই। জিহাদকে বললাম, কিরে তুই আগে প্রেম করছিস? হ্যাঁ, আমাকে জানাবি না? আচ্ছা এটা বল, মেয়েটার কি কোনো পিক আছে? হ্যাঁ, দেখাতে পারবি? এইটা বলার সাথে সাথে জিহাদ একটু লজ্জা পেয়ে যায়। এরপর আমাকে বলতে লাগলো, ভাইয়া কি যে বলো না, আপনি আমার এত বড়, আপনার কাছে সব কিভাবে বলবো? আপনি কি মনে করবেন এজন্য কাউকে কিছু জানায়নি? এই কথা শুনে আমি ভাবলাম, ও আচ্ছা, আমাকে বলতে লজ্জা, কিন্তু চাচিকে তো ঠিকই জানিয়ে দিয়েছিস। চাচি তো কোনোভাবে রাজি না, তোকে বুঝাতে বলেছে। এইটা শুনে জিহাদ বেশ রেগে যায় এবং চাচির কাছে জোরে জোরে বলতে লাগলো, আমি তো বলেছি যদি বিয়ে করতে হয় আমি ওই মেয়েকে বিয়ে করব। আমি যদি গরিব মেয়ে নিয়ে শান্তিতে থাকতে পারি, তোমাদের কি সমস্যা তাহলে? এই কথা বলে হাতের কাছে একটা কাচের গ্লাস আছাড় বেড়ে ফেলে দেয় এবং রুমে চলে যায়। আমি পেছনে পেছনে গিয়ে দেখলাম জিহাদ কান্না করছে। একটু পর লক্ষ্য করলাম জিহাদ হাত থেকে ধোঁয়া বের হওয়া শুরু হচ্ছে। এক অলৌকিক ঘটনা শুরু হলো এবং দেখলাম হাতের চামড়া থেকে একটা তাবিজ যেন বেরিয়ে নিচে পড়ে গেল। এক অদ্ভুত অবস্থা। আর এই সেই তাবিজ যার জন্য আমার চাচা জীবন দিয়েছে।
কাফনের কাপড় তোলার সময় সেই কাপড় পুড়িয়ে তাবিজ বানিয়ে দিয়েছিল কবিরাজ। কবিরাজ তাবিজটা যাতে না হারিয়ে যায় সেজন্য জিহাদকে হাত কেটে তাবিজটা তার হাতের ভেতরে সেলাই করে দিয়েছিল। এরপরে তাবিজটা তোলার সময় আরবি লেখা বের হয়ে গেল, যেখানে বাংলায় লেখা ছিল আমরা আসছি, তৈরি হয়ে যা। সাথে সাথে আমি সেটারও একটা ছবি তুলে ফেলি, আর জিহাদ এইটা দেখার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। আমি চাচিকে ডাকলাম, চাচি যখন সেই তাবিজটা উঠালো সাথে সাথে আরবি লেখাগুলো হাওয়ায় মিলে গেল। আমি পরিবারের সবাইকে ডেকে আনলাম আর সবকিছু খুলে বললাম। আমার বাবা বলল কাল 2 থেকে 3 জন মিলে সে কবিরাজকে নিয়ে আসবো, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। এইভাবে আব্বা আমাদেরকে মোটামুটি একটা সান্ত্বনা দিল। এরপর পাশের হুজুর কবিরাজকে ডেকে আনলাম জিহাদের জ্ঞান ফেরানোর জন্য। কোনোভাবেই যেন ওর জ্ঞান ফিরছিল না। ডাক্তার আনলাম, কিন্তু জিহাদের শরীর কিছুক্ষণ পর পর শুধু কেঁপে ওঠে। ডাক্তার বলল ওর তো কোনো জ্ঞানই নেই, কিন্তু কেঁপে কেঁপে উঠছে কিভাবে বুঝতে পারছি না, আপনারা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। এই বলে ডাক্তার চলে যায়। কিন্তু আমরা তো জানতাম আসল রহস্যটা কি। জিহাদ সারাটা দিন রাত অজ্ঞান অবস্থায় থাকে। পরদিন বাবা ফিরে আসে এবং এসে বলল যে সেই কবিরাজটা নাকি মারা গেছে। এটা শুনে আমার চাচি প্রচন্ড কান্নাকাটি শুরু করে দেয়। হয়তো এবার সবকিছুই শেষ হয়ে গেছিল। রাত যেন নেমে আসে, এক ভয়ঙ্কর রাত। চারপাশে মনে হচ্ছে তুফান বয়ে যাচ্ছে। চারদিকে নানা শব্দ, হাজার হাজার মানুষের চিৎকার আওয়াজ যেন শুনতে পাচ্ছিলাম। যে কোনো সাহসী লোক থাকলেও হয়তো বা ভয় পেয়ে যেত। তো পরে আমার চাচি একটা রুমে চলে যায় এবং নামাজ পড়তে কোরআন শরীফ তালাওয়াত করতে চলে যায়। এবং চাচির বাবা এসে বলতে লাগে, আমি যখন কোরআন তালাওয়াত করছিলাম তখন একটা জিন এসে আমাকে বলল সে কবিরাজটা নাকি এখনো জীবিত আছে। সব জিন নাকি আবারও মুক্তি পেয়েছে। কারণটা ছিল জিহাদ কথায় অবাধ্য হওয়া। সব জিন মুক্তি পেয়েছে এইটা বুঝতে পেরেছিল সেই কবিরাজটা। সে জানে যে এখন তার শক্তি নেই সেই জিনের সাথে মোকাবেলা করার জন্য। এই জন্য 2টা জিনের সর্বশক্তি কবিরাজটাকে দিয়ে দিয়েছে। কিভাবে মোকাবেলা করতে হবে সব শিখিয়ে দিয়েছে। সেই কবিরাজটাকে নিয়ে আসতে বলেছে আর বলেছে যে জিহাদ যে মেয়েটাকে পছন্দ করে তার সাথে বিয়ে দিতে। তো চাচি এটা বলার পর বাবাকে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, আমাদের কোনো সমস্যা নেই, এটা যদি জিহাদ সুস্থ হয়ে যায় তবে তাই হবে। এরপর জিহাদকে মেয়ে পছন্দ করলো এবং পরিবারকে জানানো হলো, কিন্তু সেই পরিবার কেউ রাজি হয় না যাদের সাথে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। হবেই বা কেন? কেউ চাইবে না জেনে শুনে এমন ছেলের সাথে বিয়ে দিতে, তারা সোজাসুজি মানা করে দেয়। তো যাই হোক, পরে সত্যি সত্যি সেই কবিরাজকে নিয়ে আসা হয়। আর আসার পর সেই কবিরাজ বলল, আমি তো বলে গেছিলাম তাদের কথার বিরুদ্ধে যাওয়া যাবে না, কিন্তু তোরা তো আমার কথা শুনস নাই। শুনছিস? এর জন্য সব সিনগুলো মুক্তি পাই গেছে। আমি জানি যে আর ওদের সাথে পেরে উঠতে পারবো না। এর জন্য আমি আর আসি নাই। সেজন্য তোর ছেলের সাথে করা দুটা জিন ছিল, সে জিন শক্তি দিয়ে দিয়েছি, মোকাবেলা করবে ওরা, সব শিখিয়ে দিয়েছে। এই জন্য আমি এসেছি শেষ দেখতে। তবে এই পরিবার অনেকে জিনগুলো চলে গেছে, আছে শুধুমাত্র বান মারা খারাপ জিনগুলো। যে রোগী আছে তারা নিয়ে যেতে এসেছে। এরপর সারা রাত দোয়া কালাম পড়তে শুরু করলো। ফজরের নামাজ শেষ করে কলার ডগা নিয়ে আসতে লাগলো। এরপর দেখলাম কবিরাজ দোয়া পড়ছে আর লাল সুতাতে ডগায় রীতিমতো বেঁধে নিচ্ছে। এভাবে 163টা সেই ডগাতে লাল সুতা বেঁধে দেয়। এরপর কিছুটা ছুরি নিয়ে সেই ডগাগুলো কাটতে শুরু করলো। প্রতিটা সুতার থেকে কাটা শুরু করলো এবং কাটার আগে বলল আল্লাহু আকবার। আর কাটার সময় দেখতে পেলাম যখনই ডগাটা কোপ দিচ্ছিল তখন ধোঁয়া বের হচ্ছিল। তো এরপর কাটা শেষ হলে বলল যে আজ থেকে সব মুক্তি, যে খারাপ জিনগুলো ছিল সবাইকে জবাই করে দিয়েছে, এখন থেকে আর কিছুই হবে না। এই বলে জিহাদকে একটা লাল পানি খাওয়ানো হলো এবং জিহাদ সাথে সাথে বমি করে ফেলে দেয় এবং সেই বমির সাথে দেখা যায় লাল লাল অসংখ্য কাপড়ের টুকরো। কিভাবে এতগুলো কাপড়ের টুকরো পেটে ছিল সেটা আমার জানা নেই। আমার বাবা তখন সেই কবিরাজকে বলল, আজ আপনাকে বলতে হবে আমার ভাই কি এমন ভুল করেছিল যার জন্য আমার ভাই মারা গেলেন, আর কেন এত জিনের আক্রমণ, কারণটা কি, পুরো ঘটনাটা বলবেন। তখন কবিরাজ বলল, ঠিক আছে আজ সব বলবো। কবিরাজটা আমার চাচির দিকে তাকিয়ে বলল, আচ্ছা তোরা তো নিজের পছন্দ মতো বিয়ে করেছিস তাই না? আজ তুই বলতো
তুই কি সত্যি তোর স্বামীকে পছন্দ করছিলি? সত্যি করে বল। উত্তরে আমার চাচি বলল, আমি কখনো বিয়ের আগে আমার স্বামীকে পছন্দ করতাম না, বিয়েতেও প্রশ্নই আসে না। এরপরও আমার পরিবার কেন রাজি হয়েছিল বা বিয়ে দিয়েছিল তা আমার জানা নেই। জিহাদের বাবাকে ভালো লেগে যায়, কেমন যেন ভালো লেগে যায়, এরপর বিয়েও হয়ে যায়। কবিরাজ তখন বলল, শোন, মনোযোগ দিয়ে শোন, তোর পরিবারকে আর তোকে তোর স্বামী স্বয়ং বান মারছিল, বুঝতে পারছস? এটা এমন এক বান যেটা প্রাচীনকালে মিশরে হয়ে থাকতো, এর জন্য সবাই রাজি হয়ে গেছিল। কিন্তু তোর শ্বশুরের কাছে অসংখ্য ভালো জিন থাকতো, তাই তোর স্বামী ভালো করে জানতো যে বান মেরে তোকে বিয়ে করলে সে কখনো মেনে নেবে না। এই জন্য তোর স্বামী বাড়ি ফাঁকা পেয়ে তোর শ্বশুর বাড়িতে ভেতরে বেঁধে রাখে, এরপর পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, বুঝতে পেরেছিস? কোন মানুষ যাতে সেই রাতে শ্বশুরকে বাঁচাতে না আসে, সেই জন্য সে বান মারার জিনগুলোকে দিয়ে গ্রামের সবাইকে ঘুমে ভগ্ন করে রেখেছিল। তোর শ্বশুর আগুনে পড়ে মারা যায়নি, তোর স্বামী নিজে মেরে ফেলেছিল, নিজে আগুন লাগাইছিল নিজে, বুঝতে পেরেছিস? আর সব বান মারার জন্য সেই খারাপ কবিরাজটি বলেছিল এই বান মারার জন্য তোর একটা সন্তানকে সেই জিনদের দিয়ে দিতে হবে। তোর স্বামী তাও রাজি হয়ে গেছিল। চিন্তা কর কত লোভ! কিন্তু পরবর্তীতে আবার সেই ভণ্ড কবিরাজের কাছে যায় আর তোর সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে। পরে সে কবিরাজ বলে, যদি ছোট্টটা জারজ সন্তানকে বলি দিয়ে কাফনে কাপড় পেঁচিয়ে তোর শ্বশুর যেখানে মারা গেছে সেখানে পুঁতে রাখা যায়, তাহলে তোর সন্তানকে ওরা নিতে পারবে না। তো এই জন্য তোর সন্তান 7 মাসে জন্ম হয়েছিল, বুঝছস? বুঝতে পারছস কথাটা? আর তোর শ্বশুরের শত শত জিন অপেক্ষায় ছিল কবে সুযোগটা আসবে আর তোদের প্রতিশোধ নেবে, তাদের প্রতিশোধ নেবে। আর তোর স্বামী সেই কাফনের কাপড় তোলার সময় সে শ্বশুরের জিনগুলো মেরে ফেলে, এরপর সেই জিনগুলো চলে যায়। কিন্তু যেহেতু বান মারা আরো কিছু খারাপ জিন ছিল, সেগুলো আবার আসে তোর সন্তানকে নিয়ে যাওয়ার জন্য। সেই খারাপ জিন কোনোভাবে তোদের সন্তানকে ছেড়ে যাচ্ছিল না, কিন্তু তোর সন্তান কাছে ভালো 2টা জিন ছিল, যার জন্য আজ তোর সন্তানকে আমি মুক্তি করতে পেরেছি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, যে জিনগুলো যাইতে যাচ্ছিল না সেই জিনদেরকে আমি জবাই করেছি। এইটা শোনার পর বাড়ির সবাই রীতিমতো সবাই অবাক হয়ে যায়, একেবারেই যেন হতভম্ব হয়ে যায়। সে জিহাদের বাবা এতটা ভয়ঙ্কর নিকৃষ্ট হতে পারে যে নিজের স্বার্থের জন্য নিজের বাবাকে মেরে ফেলল। দেখতে পেলাম আমার চাচি যেন হতভম্ব হয়ে গেল। পরে সেই কবিরাজ সবকিছু ঠিকঠাক করে দিয়ে চলে যায়। পরের দিন সকলে দেখতে পেলাম যে আমার চাচি স্ট্রোক করেছে। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করলেন। আর এভাবে করে ব্ল্যাক ম্যাজিকের স্টোরিটা শেষ হয়ে যায়, বুঝতে পেরেছো নাহিদ? ঘটনাটি ভালো লাগলে তুমি শেয়ার করতে পারো, সমস্যা নেই। তবে অবশ্যই এরকম ঘটনার জন্য আর কোনোদিন পুনরাবৃত্তি না হয়, এই জন্য সবাইকে সতর্ক করবে। এই বলে আমার খালাতো ভাই সোহেল তার ঘটনাটি শেষ করে। যে সময় যখন আপনার কাছে ঘটনাটি লিখছিলাম আমার গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছিল, মনের অজান্তেই চোখ থেকে যেন পানি বের হয়ে যাচ্ছিল। এই যে নিকৃষ্ট কাজের জন্য একটা সুন্দর পরিবারকে কিভাবে শেষ করে যায় আপনি জানেন। আমি সব ঘটনার প্রমাণ দিয়ে থাকি, কিন্তু এখন আমার কাছে সেই ছবিগুলো নেই। আমার খালাতো ভাইকে বলেছি সেই ছবিগুলো দেওয়ার জন্য। আমার খালাতো ভাই এখন দেশের বাইরে, আর ছবিগুলো তুলে পেন ড্রাইভ রেখেছে, আর সবাইকে পেন ড্রাইভটা খুঁজতে বলেছে, কিন্তু পাচ্ছে না। আর যদি পাই তাহলে অবশ্যই শেয়ার করে দেব। এখন আমি শিওর ভাই বলতে পারছি না আমি আদৌ সেই ছবিগুলো দিতে পারবো কিনা, বাট যদি না পারি তাহলেও ব্যর্থ বা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর পেলে অবশ্যই শেয়ার করব। সবাই সুস্থ থাকবেন না, আশা করি ইনশাল্লাহ আবারও ফিরবো নতুন কোনো ঘটনা নিয়ে। আমি নাহিদ সরকার। ভৌতিক দুনিয়া দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় নাহিদ সরকার ভাই। ও মাই গুডনেস, দিস ইজ কাইন্ড অফ
unbelievable stories. মানুষ কতটা বিভৎস হতে পারে, মানুষের মনের ভেতরে কত ভয়ঙ্কর এক জন্তু বসবাস করতে পারে যে সামান্য একটা মানুষকে পাওয়ার জন্য নিজের বাপকে রীতিমতো নিজের বাবাকে খুন করে ফেললো। লোভ কিভাবে মানুষকে ধ্বংস করে দিতে পারে এই ঘটনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম। দিস ইজ অ্যাবসোলুটলি ভেরি ভেরি ক্রিপি তো বটে, এবং তার থেকে বড় কথা হচ্ছে ভয়াবহ রকমের ঘটনা ছিল এটা। ও মাই গড, দিস ইজ অ্যাবসোলুটলি মাস্টারপিস স্টোরি ম্যান। আশা করছি আপনাদের সবার কাছে ঘটনা প্রাণবন্ত লেগেছে, ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে। এবং নাহিদ সরকার ভাইকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বিকজ নাহিদ সরকার ভাই যা ঘটনা পাঠাচ্ছেন, ওরে বাবা রে বাবা, একটার থেকে এক একটা ভয়াবহ হচ্ছে। দিস ইজ অ্যাবসোলুটলি সুপার কুল এবং সুপার মাস্টারপিস স্টোরি, ওয়াও। এবং ভাইয়া নাহিদ সরকার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ ব্ল্যাক ম্যাজিকের স্টোরির জন্য। এবং আশা করছি আরো এরকম দারুণ দারুণ সব ব্ল্যাক ম্যাজিকের স্টোরি এবং আরো অনেক স্টোরি আপনার কাছ থেকে আমি শুনবো, বিকজ ইউ আর জাস্ট সুপার ডুপার অ্যামেজিং স্টোরি টেলার, ওয়াও। যত জোস জোস স্টোরি কালেক্ট করেছেন, দিস ইজ অ্যাবসোলুটলি মাস্টারপিস, ওয়াও। আশা করছি শুধু আমার কাছে না, আপনাদের সবার কাছে ঘটনা ভালো লেগেছে, এবং আপনাদের কাছে ভালো লাগলে কষ্ট প্রতিবারের মতো সার্থক হয়ে যাবে। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শেয়ার করে দেবেন, আপনাদের নিজ নিজ জায়গা থেকে ঘটনাগুলো শেয়ার করে দেবেন, দিস ইজ দ্য ফ্যাক্ট। আর তেমন কিছু বলবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। এবং আবারও বলছি, ইউ জাস্ট নেইলড ইট ব্রো। সত্যি বললাম, অনেক ভালো একটা স্টোরি ছিল, অনেক অনেক বেশি অসাধারণ একটা ঘটনা ছিল ভাই। থ্যাংক ইউ সো মাচ। চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ফিরোজ খান বলছি বীরপুর থেকে। আজ 3টি ঘটনা আপনার কাছে শেয়ার করে দিলাম। প্রথম ঘটনাটি সত্য ঘটনা, একটা হোস্টেল কেন্দ্রিক ঘটনা। হোস্টেল না, হোস্টেলের একদম সত্য ঘটনা। ঘটনাটি ভালো লাগবে এবং যদি আপনার কাছে পছন্দ হয় তবে শেয়ার করতে পারেন। শুরু করছি ঘটনা। এটা একটা মহিলা হোস্টেলের ঘটনা। আমি হোস্টেলটার নাম উল্লেখ করছি না। সেই হোস্টেলটি ছিল 5 তলা হোস্টেল। হোস্টেলের 5 তলাতে প্রায় সব রুমেই মেয়েরা থাকতো, কিন্তু চতুর্থ তলায় এমন একটা রুম ছিল যেটাতে কেউ থাকতো না। এমনকি রাতের বেলায় কোনো প্রকার আলো চলতো না সেই রুমে। সেই রুমটি ছিল বাইরে থেকে তালাবদ্ধ। রুমের চাবি থাকতো কেয়ারটেকারের কাছে। হোস্টেলের সবাই সেই রুমে প্রবেশ ছিল একদম নিষিদ্ধ, তাই ভুল করেও সেই রুমে কেউ প্রবেশ করতো না। তখন ছিল 2009 সাল। সে বছর হোস্টেলে কিছু মেয়ে ওঠে এবং যথারীতি সবার মতো তাদেরও সেই রুম সম্পর্কে সাবধান করে দেওয়া হয়। কিন্তু মেয়েগুলো ছিল একটু বেশি কৌতূহলী, যে কারণে নিষেধ করার কারণে তাদের মাথায় সেই রুমে যাওয়ার ভূত আরো বেশি চেপে বসে। তাই তারা মন স্থির করে ফেলে যে যে করেই হোক না কেন সেই রুমে তারা যাবে। মানে এক প্রকার যেন কৌতূহলী হয়ে ওঠে। তো একদিন তারা অনেক চেষ্টার পর কেয়ারটেকারকে কিছু টাকা খাইয়ে যে কোনো ভাবে চাবি নিতে সক্ষম হয়, কিন্তু তারা তখনও বুঝতে পারেনি যে তারা কতটা বড় ভুল করতে যাচ্ছে। দিনের বেলাও কেউ দেখে ফেলার ভয় তারা ঠিক করলো যে তারা রাতের বেলা সে ঘরে ঢুকবে। হোস্টেলের সবাই যখন ঘুমিয়ে পড়লো তখন তারা সেই রুমটির কাছে গেল এবং এক সময় তারা রুমের তালাটি খুলে ফেললো। কিন্তু তারা যখন দরজাটি খুললো তখন সবাই বেশ ভয় পেয়ে গেল, কেননা ঘরের ভেতরে প্রচন্ড অন্ধকারের কারণে কিছুই দেখা যাচ্ছিল না এবং তাদের কাছে কোনো প্রকার আলো ছিল না। তাই তারা আর ভেতরে ঢোকার সাহস পেল না। কিন্তু তাদের মধ্যে একটা মেয়ে ছিল, এক রোখা টাইপের মেয়ে। সে জেদ করে বসলো যে সে ভেতরে ঢুকবে। তো সে তার সহপাঠীদের শত নিষেধ উপেক্ষা করে সে একাই সে ঘরে ঢুকে পড়লো। তার 3 সহপাঠীর জন্য বাইরে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর মেয়েটা বেরিয়ে এলো। তার চুলগুলো ছিল এলোমেলো এবং সে এক দৃষ্টিতে তাদের সহপাঠীর দিকে তাকালো। তার সহপাঠীরা প্রচন্ড রকমের ভয় পেয়ে গেল। এরপর সে সবাইকে উদ্দেশ্য করে অবাক করে দিয়ে হা হা করে হেসে উঠল এবং বলল,
কিরে, কেমন ভয় পাইয়ে দিলাম তোদেরকে। এরপর তারা রুমে চলে যায়, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, এরপর থেকে তারা মেয়েদের মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করে। মেয়েটি ঠিক মতো ক্লাস করে না, রুমের মধ্যে একা একা বসে থাকে, কারোর সাথে তেমন ভালোভাবে কথা বলে না। তো হঠাৎ একদিন তাদের এক সহপাঠীর রাতের ঘুম ভেঙে যায় এবং তারা দেখতে পায় সে মেয়েটি ঘরের দরজা খুলে বের হয়ে যাচ্ছে। সে তার অন্য সব সহপাঠীদের ডেকে তোলে। তারা সেই মেয়েটির পেছনে পেছনে গিয়ে দেখতে পায় মেয়েটি ওই বন্ধ ঘরের ভেতরে ঢুকেছে। তারা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং হোস্টেলের সবাইকে ঘটনাটি জানায়। এরপর সবাই ঘরের ভেতরে গিয়ে মেয়েটিকে খোঁজা শুরু করে এবং অবশেষে মেয়েটিকে পাওয়া যায় সেই রুমের বাথরুমে গলা কাটা রক্তাক্ত অবস্থায়। জানা যায় সেই রুমে প্রায় 7 থেকে 8 বছর আগে একটা মেয়ে কোনো এক কারণে নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল। এরপর থেকে সেই রুমে যারাই থাকতো তারা সবাই কোনো না কোনো সমস্যা ফেস করত, আর এই কারণে সেই রুম গত 7 থেকে 8 বছর ধরে বন্ধ অবস্থায় ছিল। এই ছিল জেফরি ভাই প্রথম ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন। এবার যাই দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটিও আমি কালেক্ট করেছি, যদি ভালো লাগে আপনি অবশ্যই পড়ে শোনাবেন এবং আমি জানি আপনি আমার প্রত্যেকটি ঘটনা সবসময়ের মতো পড়ে শোনান, এই ঘটনাটিও পড়ে শোনাবেন। তবে শুরু করি তার পরবর্তী ঘটনা। ঘটনাটি সত্য ঘটনা জেফরি ভাই, এটাও সত্য ঘটনা অবলম্বনে লিখা ঘটনা, যদি ভালো লাগে এটাও শেয়ার করতে পারেন। আমার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। ছোটবেলা থেকে ভূত পেতনি জিন পরিদের কাহিনী শুনতাম, কিন্তু ভয় পেতাম, খুব কম ভয় পেতাম, কারণ ছোটবেলা থেকে অনেকে মৃত্যু দেখেছিলাম। যাই হোক, কেউ যদি এসব কাহিনী বলতো আমি বিশ্বাস করতাম না। তখন ক্লাস 8-এ পড়ি। সবাই মিলে এক খালার বিয়ে খেতে গেলাম নানু বাড়িতে। অনেক পুরনো হওয়ার কারণে ভৌতিক ছিল সব বাড়ি ঘরগুলো। পেছনের দিকে প্রায় সবটুকু এলাকা জুড়ে বাঁশ বাগান ছিল। গায়ে হলুদের দিন নানি বলল রতন নামের এক কাজের লোককে পাশের বাড়ি থেকে ডেকে আনতে। কি কাজে যেন সেখানে গিয়ে রতন আটকে পড়ে গেল এবং সে নাকি আসতে দেরি হচ্ছে এজন্য। তখন রাত প্রায় 9টা বাজে। একজন সাথে করে নিতে বললেও আমি একটা টর্চ লাইট হাতে নিয়ে একাই রওনা দিলাম সেই বাঁশ বাগান দিয়ে। 2 মিনিট হাঁটার পর কোত্থেকে একজন বৃদ্ধা আচমকা ডেকে উঠলেন, বললেন, অনেক নাকি রে? আমি বললাম, জি, আপনি কে? তখন সে মহিলাটা বলল, আমি কি চিনবি না তোরা? বইরা মানুষ, বিয়া খাইতে আইসিস নাই? না চিনে একটু লজ্জা পেয়ে বললাম, জি। তখন সে বৃদ্ধা বলল, রতন মোল্লাজি ডাকতে যাস তাই না? আমি বললাম, জি তাই তো। তখন সে মহিলা বলল, আমারে নিয়ে যা, আমি ওই দিক থেকে আসলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আসেন। তখন সে মহিলা বলল, তোর মায়ের সিনে আমারে ছোটবেলা থেকে বড় করছে রে। আমি বানর মা, তোর মায়েরে কত আদর করতো। বিছানাতে পড়েছিলাম তখন তো কত কিছু খিলাইছি আমারে। আমি তখন বললাম, কেন এখন করে না? বৃদ্ধা তখন বলল, এখন কই থেকে করব, আমি তো নাই। আমার মনে তখন একটা ধাক্কা দিল, নাই মানে? তখন সে মহিলা বলল, শোন, রুমিরে কইস বিয়া না করতে, সময় খুব খারাপ, খুব খারাপ। আমি একটু হাসি দিয়ে বললাম, আপনি জানলেন কি করে? আপনি তো জামাই দেখেননি। তখন সে বৃদ্ধা বলল, আমি জানি, আমি জানি রে, আমি জানি। উনি বললেন এই কথাগুলো আর বললেন, তুই যা যা, আমি ওই দিক দিয়ে যাবো। আমি তখন বললাম, আমি আপনাকে দিয়ে আসি, অন্ধকার তো সামনে, একা যেতে পারবেন? ভানুর মা তখন বলল, আমার দেখতে ভালো লাগে না রে, ভালো লাগে না। এতটুকু বলে বৃদ্ধা চলে যেতে লাগলেন। আমিও চলে আসলাম। ব্যাপারটা ভুলে যায়। ডিসেম্বর 2011। আমার খালা আত্মহত্যা করলেন ওই দিন। এলাকার লোকের কাছে জানা যায় তার জামাই ভালো ছিল না, তাকে প্রতিদিন মারধর করত। এর কিছুদিন পর আমি আম্মুকে জিজ্ঞেস করলাম ভানুর মায়ের কথা। মা হতভম্ব হয়ে গেলেন আর বললেন, তুই ওনার কথা কিভাবে জানলি? ভানুর মা তো 15 বছর আগে মারা গেছে। কথাটা
শুনেই বুকের ভেতরে যেন আচমকা একটা বাড়ি খেলাম। ভয়ে তীব্র মোচড় দিয়ে উঠলো আমার শরীরটা। মনের গভীরে যেন আরো ভয় বাসা বাঁধতে শুরু করলো, কারণ আমি জানতাম এমনই হবে। ভানুর মা নানু আমাকে বলে গিয়েছিল সবই। নিজেকে কল্পনাতীত অপরাধী মনে হলো। মানুষের জীবনে অনেক রকম ঘটনায় ঘটে যার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। হয়তো আমাদের প্রিয়জন বারবার ফিরে এসে আমাদের সতর্ক করে দিয়েছে, হয়তো আমরা বুঝতে পারিনি অথবা বিশ্বাস করিনি। এই ছিল ঘটনা। জেফরি ভাই ঘটনাটি শেয়ার করবেন, আশা করি ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমি জানি আপনার মুখে এই সত্য ঘটনা করলো সত্যি অদ্ভুত সুন্দর লাগবে। চলে যাচ্ছে আরেকটি ঘটনায় জেফরি ভাই, যদি ঘটনাটি ভালো লাগে আপনি অবশ্যই পড়ে শোনাবেন। চলে যাই সরাসরি আরেকটি ঘটনায়। এই ঘটনাটা ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকার জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতো। রাতের ভাড়া বেশি পাওয়া যেত, সেজন্যই সে রাতের বেলা বের হতো। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার বা মাইল দূরে নিয়ে যায়। যখন সে ফিরছিল তখন রাত প্রায় 2টা বা 3টা হবে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ, চারপাশে সবকিছুই যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নেই। নানা ভাই তার রিক্সার নিচে ঝুলিয়ে রাখা হারিকেনের আলোয় পথ চলছে। হঠাৎ পেছন থেকে কে যেন ডাক দিল, রিক্সা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই পেছনে তাকিয়ে দেখলেন একজন সাদা লম্বা জুব্বাওয়ালা লোক দাঁড়িয়ে আছে। নানা ভাই সামনে এসে জিজ্ঞেস করলো, ভাই সামনে একটা কবরস্থান আছে, আপনি সে কবরস্থানের খাদেন, আমাকে যদি একটু ওই কবরস্থানের সামনে গেটে নিয়ে গেলে খুব উপকৃত হতাম আর কি। নানা তখন লোকটার দিকে ভালো করে তাকিয়ে দেখলো, সুন্দর চেহারার অধিকারে, মুখে সাদা লম্বা দাঁড়িয়ে আছে, কেউ কোনো একজন আল্লাহওয়ালা লোক হবে। তখন লোকটি রিক্সায় ওঠার পর নানা ভাই তাকে বলল, মারা কিন্তু ডাবল দিতে হইব, নাহলে কিন্তু যাবো না। তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট না পেল। লোকটা নানা ভাইয়ের সাথে একটা কথাও বলেনি। কবরস্থানের গেট আসলে লোকটি নানা ভাইকে বলল, তুমি এইখানে দাঁড়াও, আমি এখনই আসতেছি। এই বলে সে কবরস্থানের সামনে বা ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো। নানা লোকটাকে দেখে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসো সেখানে রেখে আসো। অনেক রাত হয়েছিল, তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাইতে পারবো না, আমি বাড়িতে যাবো, আমার ভাড়া দিয়ে দেন, আমি চলে যাই। লোকটি কিছুটা রেখে গেল এবং বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেবো। এই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন ধরিয়ে দিল আর বলল, এই নাও, পরে আরো অনেক পাবে। চলার পথে পেছনে একবার তাকাবে না, তাহলে কিন্তু তোমার ক্ষতি হতে পারে, বুঝতে পেরেছো? নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। তারপর নিরুপায় হয়ে লোকটিকে রিক্সা বসিয়ে গন্তব্যস্থানে নিয়ে যেতে লাগলো। কিছু দূর যেতেই নানা ভাই তার পেছনে এক অদৃশ্য অদ্ভুত শব্দ যেন শুনতে পেল। মনে হলো কেউ যেন পেছনে বসে কিছুটা খাচ্ছে। খাওয়ার আওয়াজটা একটু কেমন যেন মনে হচ্ছে হাড্ডি চিবুড়ে যেরকম কর্মর কর্মর শব্দ হয়, বা কুকুর যখন হাড্ডি চিবায় তখন যেরকম বিভৎস আওয়াজ হয়, ঠিক সেরকম নরম হাড় চাবারে যেরকম শব্দ হয়, মটমট মরমর, ঠিক এরকম শব্দ হচ্ছে। এমন কিছু একটা আওয়াজ পেয়ে নানা ভাই শুনতে পেল। অনেকক্ষণ ধরে নানা ভাই শব্দটা শুনছে, তাই পেছনে কি হচ্ছে দেখার জন্য তার মনটা ব্যাকুল হয়ে পড়ল। তখন নানা ভাই লোকটিকে নিষেধ করা সত্ত্বেও নিজেকে সামলিয়ে ভয় পেছনে তাকিয়ে দেখলো এক ভয়ঙ্কর দৃশ্য। তার পেছনে বসা লোকটি আসলে মানুষ নয়, সেটি ছোট বাচ্চাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এমন বিভৎস ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার মতো নয়। হঠাৎ লোকটি যখন বুঝতে পারলো নানা ভাই তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে, তখন সে এক ভয়ঙ্কর রূপ ধারণ করলো, যা দেখে নানা ভাই ওই জায়গায় ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। রাত শেষে ওই এলাকায় কিছু মানুষ নানা ভাইকে হসপিটালে ভর্তি করিয়ে খোঁজ নিয়ে আমাদেরকে জানায়, কিন্তু এর কিছুদিন পর নানা ভাইয়ের মৃত্যুবরণ করে। আর ওই লোকটির দেওয়া সোনার মোহর আর কোনোদিন কোথাও খুঁজে পাওয়া যায়নি। শুধুমাত্র নানার মুখে শুনেছিলাম ঘটনাটি, তাই লিখে পাঠালাম।
যে সময় এই ছিল আমার কালেকশনে পাঠানো 3টি স্টোরি। যদি ভালো লাগে স্টোরিগুলো অবশ্যই শেয়ার করবেন এবং আশা করছি এভাবেই দারুণ দারুণ ঘটনা আরো সামনে আপনার কাছে পৌঁছে দেব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি ফিরোজ খান বলছিলাম বেরপুর থেকে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। Walaikum assalam প্রিয় ভাই, what a beautiful story. This is it. This is a marvelous story, man. Wow. এবং আশা করছি আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে, আর ভালো লাগবেই বা না কেন ভাই। মাশাআল্লাহ, what a story, what a beautiful story. এবং আশা করছি আপনাদের সবার কাছে ঘটনাগুলো মনোমুগ্ধকর লেগেছে প্রতিবারের মতোই। এবং আমি দেখেছি আপনারা যেসব ঘটনা পাঠান, বাবারে বাবা, প্রায় মাথা নষ্ট স্টোরি হয়। দিস ইজ আনডাউটলি বেস্ট স্টোরি ছিল। এবং আমার মনে হচ্ছে ভৌতিক দুনিয়া যেভাবে এগুচ্ছে, দ্যাট উইল বি দ্য সামহাউ সুপার ওয়ান্ডারফুল সামথিং, এবং দারুণ কিছু হয়ে যাবে আবারও। এবং আমি আশাবাদী যে আপনাদের সবার কাছে ঘটনাগুলো ভালো লেগেছে, এবং ভালো লাগলে আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আমি চাই যে এভাবেই কমেন্ট করে আপনাদেরকে দারুণ দারুণ সব ঘটনাগুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে। আপনারা যত কমেন্ট করবেন ততই ইন্সপিরেশন বাড়বে দারুণ দারুণ সব ঘটনা আপনাদের সামনে পৌঁছে দেওয়ার। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, আর দেরি করার কোনো অবকাশ রাখবো না। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে। চলে যাই সরাসরি ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। গ্রামের বাড়িতে ধান ক্ষেতেরা আইল ধরে টর্চ লাইটের আলো বা টর্চ লাইট জ্বালিয়ে কুচ বা যেটাকে আমরা বলি সরু বর্ষার মতো, সেটা দিয়ে মাছ ধরার অভ্যাস আমার বহু পুরনো। একদিন টিপটিপ বৃষ্টি ভেজা সন্ধ্যায় মাছ রাখার ঝুড়িটা কোমরে বেঁধে নিয়ে রওনা হলাম মাছ ধরতে। বলে রাখা ভালো যে আমাদের গ্রামের শেষ প্রান্ত দিয়ে বয়ে গেছে একটা নদী, আর সেই নদী থেকে একটা খাল আমাদের গ্রামের ভেতরে প্রবেশ করে এবং শেষ অংশ হয়ে বেরিয়ে যায়। খালটির অন্য পাশে রয়েছে অনেক দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত বিল, যার শেষ অংশটা খালি চোখে দেখা যায় না। এই বিলে মাছ শিকার করা আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছিল তখন। সেদিনও সে নিয়তে বাড়ি থেকে বের হলাম, ঝুড়িটা কোমরে বেঁধে টর্চ লাইটটা হাতে নিয়ে টিপ টিপ বৃষ্টি ভেজা সন্ধ্যার সময় রওনা দিয়ে দিলাম মাছ ধরতে। বিলে কিছু দূরে দূরে অনেকে মাছ শিকার করছিল। তাদের টর্চের আলো মাঝে মাঝে আমাদের চোখ ছলানিতে ছিল। আমিও মাছ শিকার করা শুরু করে দিলাম। সেদিন অনেক মাছ পেয়েছিলাম আমি, অনেক ধরনের মাছ পাওয়া যাচ্ছিল। মাছ ধরতে ধরতে অনেকটা সময় পার হয়ে গেল। আমার মাছের ঝুড়ি প্রায় ভরে গিয়েছিল, কিন্তু মাছ শিকারের আকাঙ্ক্ষা তখনও কমেনি। এমন সময় খেয়াল করলাম আরেক মাছ শিকারী আমার দিকে টর্চ মেরে প্রায় কাছে চলে এসেছে। ভাবলাম তার কাছ থেকে যদি মাছ রাখার কিছু পাই তাহলে আজকে অনেক মাছ নিয়ে বাড়ি যেতে পারবো। সে তখন কাছে এসে বলল, আজকে মাছ কম পাচ্ছি মনে হয়, তোমার কি অবস্থা? আমি একটু হেসে দিয়ে বললাম, তোমার কাছে কি মাছ রাখার পাত্র হবে? তখন সে বলল, মাছই তো পাই না মিয়া, জুড়ি তো সব খালি পড়া রয়েছে। আমি বললাম, আমার সাথে আসো, একসাথে মাছ ধরি। তারপর আমরা দুজন মিলে মাছ ধরতে লাগলাম। কিছু সময়ের মধ্যে আমরা অনেক মাছ পেয়ে গেলাম, কিন্তু ঝুড়িতে এত মাছ রাখছি আমরা, তবুও ঝুড়ির মাছ একদমই যেন বাড়ল না। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই মাছগুলো কই গেল? সে যেন কিছুই বলল না, শুধু মাছ ধরেই চললো। বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগলো না। আমি মাছ শিকার বাদ দিয়ে তার কাছে গিয়ে মুখের দিকে রীতিমতো টর্চের আলো মেরে বললাম, আমার মাছ কই গেল মিয়া? হ্যাঁ? সে আমার দিকে তাকালো এবং চুপ করে রইল। তার চুপ করে থাকা দেখে আমার প্রচন্ড রাগ উঠে গেল এবং আমি তাকে
ধাক্কা মেরে পানিতে কাদার মধ্যে ফেলে দিলাম। তারপর আমার জীবনটা সেখানে বদলে গেল। আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না। কয়েক সেকেন্ড পরে সে উঠে দাঁড়ালো এবং শরীরের ময়লা ছাড়া দিয়ে ফেলে দিল। তার চোখ বিড়ালের মতো নীলচে হয়ে গেল। শরীরটা মেয়ের আকৃতির অসম্ভব লম্বা হওয়া শুরু করলো। চুলগুলো মাথা থেকে পড়ে যেতে শুরু করলো আর তার শরীর থেকে সাদা ধোঁয়ার মতো বেরিয়ে যেতে লাগলো। মনে হচ্ছিল দূর আকাশে কোনো রকম রহস্যময় শক্তি আমার সামনে আছে। আমি পায়ের জোর হারিয়ে ফেললাম। হুট করে অনিচ্ছায় বসে পড়লাম। কিছু বলবো না নাকি বলবো বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করে সে বলল, আমি তোর মাছ খেতে এসেছি। তুই প্রতিদিন আমার মাছগুলো বেড়ে নিয়ে যাস, তাই তোকে উচিত শিক্ষা দিতে আমি তোর মাছ খেয়েছি। আমি যেন ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে বললাম, কিছুই তো জানতাম না, আমি কিছু জানতাম না, আমাকে ছেড়ে দাও। সে তখন একটা হাসি দিল এবং বিভৎসয় কণ্ঠে বলল, তুই ভাবলি আমি তোর কথা বিশ্বাস করব? আমি জানি তুই আমার থেকে মাছ চুরি করেছিস। কয়েকদিন পর আজ তোর শাস্তির দিন। আমি চিৎকার করে বললাম, না না না, দয়া করে ক্ষতি করবেন না আমার। আমি আর কোনোদিন মাছ ধরবো না, আমাকে ছেড়ে দাও। সে এক ভয়ঙ্কর হাসিতে বলল, তুই এখানে আর মাছ ধরবি না, বুঝলাম। তার জন্য তুই কোনো শাস্তিও পাবি না, কিন্তু আগের ভুলের বাসন তোর সাথে কি হবে সেটা তোকে ভুগতে হবে। তারপর তার নীলচে চোখ দুটো যেন চঞ্চল করতে লাগলো। আমার শরীর শীতল হয়ে গেল। চোখের সামনে সবকিছুই যেন করতে লাগলো আর আমি বেহুশ হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম আমি গ্রামের পথে পড়ে আছি। আমার শরীর ভিজে একাকার অবস্থা। কাঁপতে কাঁপতে কোনো মতে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে সেই রাতের ভয়ঙ্কর কাহিনী কারো সাথেই বলিনি। তারপর থেকে আর কোনোদিন সে বেড়ে যায়নি। প্রতিদিন রাত হলে সে দৃশ্যটা মনে পড়ে। শরীরে শীতল হাওয়া যেন বয়ে যায়। সেই ভয়াবহ মাছ শিকারীর কথা এখনো মনে হলে ঘুমাতে পারি না। রাতের মাছ শিকারী গল্পের নাম, আমার নাম মেহেদী হাসান নাদিম, নেত্রকোনা, ময়মনসিংহ। এবং আমি ঘটনাটি পাঠাচ্ছি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ সো মাচ মেহেদী হাসান নাদিম ভাই, এবং আশা করছি আপনার এই ঘটনা সবার কাছে ভালো লাগবে, বিকজ স্টোরিটা ওয়াজ আউটস্ট্যান্ডিং এবং খুবই ক্রিপি একটা স্টোরি ছিল। এবং রাতের বেলা মাছ ধরার যে ঘটনাগুলো না, এই গ্রাম বাংলার এই স্টোরিগুলো বেশ ভয়াবহ লাগে আমার কাছে। এবং ভয় না পাওয়ার কিছু নেই, বিকজ স্টোরিগুলো এতটা অসাধারণ হয় না, মানে মাথা নষ্ট করার একটা স্টোরি হয়। দিস ইজ অ্যাবসলুটলি মাস্টারপিস স্টোরি ছিল ভাই, এবং ছোট স্টোরি বাট খুবই অসাধারণ ছিল ভাই। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনার কাছে এরকম আরো ঘটনা থাকলে তাহলে বিলম্ব না করে দয়া করে দ্রুত ঘটনা পাঠিয়ে দিবেন। ডেফিনেটলি আপনার ঘটনা শেয়ার হয়ে যাবে ভৌতিক দুনিয়ায়, এবং আশা করছি ঘটনাগুলো দারুণ রকম ভাবে প্রচার হবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, আমি চলে যাচ্ছি এখনকার মতো। আজকের এপিসোড এখানে সমাপ্তি ঘোষণা করছি। বাট হ্যাঁ, অবভিয়াসলি যেটা হবে যে আগামীকাল দারুণ এক পর্ব নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভ রাত্রি সবাইকে।